শ্যামলবাবু বলছেন? হ্যাঁ, বলছি। শ্যামলবাবু, আমি অনুপম বলছি, দ্য বেঙ্গল টুডে থেকে। হ্যাঁ, হ্যাঁ, আহ, বলুন। আপনার কাছে আমার যেটা জানবার সেটা হচ্ছে, একটা দীর্ঘমেয়াদী আইনি লড়াই লড়ে আপনারা ডিএর একটা বিষয় নিষ্পত্তি করে ফেলেছেন, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে ডিএটা দিতে হবে। কিন্তু এর পরেও যে কমিটি তৈরি করবার কথা ছিল, যে কমিটি ধাপে ধাপে এই ডিএর বিষয়টা মীমাংসা করে দেবে, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল, এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আবারও কি আর একটা আইনি জটিলতার দিকে যাচ্ছে গোটা বিষয়টা? আপনারা তো সম্প্রতি বোধহয় 15 তারিখে একটা ছিল, এবং হ্যাঁ, তারপরে কি হতে যাচ্ছে? দেখুন, 15 তারিখে আমরা তো সুপ্রিম কোর্টে শুনানিতে ছিলাম। তা আমাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গোপা বিশ্বাস কলকাতা থেকে অনলাইনে ছিলেন। আর সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিম রহুম, আলী রহিম, শেখর কুমার, হুম। ওনারা ওখান সশরীরে ছিলেন। আর ফিরদৌস শামীম আমাদের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন। কিন্তু আমরা যেটা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের কোনো কথাই কার্যত শুনলেন না। প্রথম কথা হচ্ছে, দেখুন, একটা বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বলা দরকার যে আহ, সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিলেন 15ই এপ্রিল কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্য সরকার 15ই এপ্রিলের মধ্যে জমা দেবে। হুম। এখন রাজ্য সরকার 3 বছর ধরে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, 4 বছরে পড়েছে, তাতে কিন্তু প্রতিবারই একদম শেষ দিনে দেয়। কাজে এই অভিজ্ঞতা মহামান্য সুপ্রিম কোর্টের ছিল। কাজেই তারা যে ওই 15 তারিখেই রিপোর্টটা পাবেন এটা তারা জানতেন, তারা পড়ার সময় পাবেন না। তা সেক্ষেত্রে হিয়ারিং এর ডেটটা যদি কয়েকটা দিন পরে দিতেন, তাহলে কিন্তু আমাদের এই যে 6 জন আইনজীবী সম্মান দক্ষিণা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, আমাদের ব্যবস্থা, যাতায়াত, এই যে বিপুল খরচ, হুম। এটা হতো না। শুধু একটা তারিখ আগামী 6ই মে শুনানি হবে, এইটার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টকে এবার ভাবতে হবে যে সুপ্রিম কোর্টটা তাহলে কাদের জন্য, আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ তাদের জন্য কি নয়। দ্বিতীয় যে বিষয়টা, রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের রায় কোনো দিক দিয়েই মানেনি। প্রথম কথা হচ্ছে যে কিন্তু এই রাজ্য যে বলা সরকার হচ্ছে ডিএটা অনেকে পেয়েছেন, অনেকে পাচ্ছেন। এই কথাটাই মহামান্য সুপ্রিম কোর্ট অবজারভেশনে যে কথা বলেছেন মাননীয় বিচারপতিরা, আমাদের তীব্র আপত্তি রয়েছে। বলেছেন কিছু তো পেয়েছেন। এই কিছু পাওয়ার জন্য কিন্তু আমরা 11 বছর ধরে মামলা করছি না। আমরা অধিকারটা প্রতিষ্ঠার জন্য মামলা করছি। এবং দীর্ঘ 10 বছরের মাথায় 11 বছর মামলা করেছে। তখন মহামান্য সুপ্রিম কোর্ট একটা টাইম বাউন্ড রায় দিয়েছেন। এবং সেই রায় তো মাননীয় বিচারপতিরা নিশ্চয়ই ভেবেচিন্তেই দিয়েছেন, শুধু আইনজীবীদের কথা শুনে তো দেননি। তা সেক্ষেত্রে সেই রায়ের মানে একটা বর্ণও কিন্তু রাজ্য সরকার মানেনি। প্রথম কথা, রায় ছিল 25% অফ দ্য এরিয়া ডিএ ফ্রম এপ্রিল 2008 টু ডিসেম্বর 2019 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিতে হবে ইমিডিয়েটলি। সেটা তারা দেননি। এটা সুপ্রিম কোর্টই রাজ্য সরকার স্বীকার করে নিয়েছেন। কারণ তারা বলেছেন যে তাদের এ পর্যন্ত খরচ হয়েছে 6,650 কোটি টাকা। অথচ তারা সুপ্রিম কোর্টে বলেছিলেন যে মোট খরচ হবে 41,770 কোটি টাকা। আপনি তার 41,770-কে 4 দিয়ে ভাগ করুন, তাহলে দেখবেন সেটা কোনোভাবেই এই 6,000 হচ্ছে না কিন্তু। সেটা আচ্ছা। 10,000 আচ্ছা, সামথিং। তাহলে কি দাঁড়াচ্ছে? শ্যামলবাবু, আপনি আমাকে এটাকে সংক্ষেপে বলুন তো, কি দাঁড়ালো? তাহলে কি আরো আর একটা আইনি জটিলতার দিকে খুব যাচ্ছে আরো? জটিলতার মধ্যে চলে গেল। কারণ প্রথম কথা, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানেননি। দ্বিতীয় কথা, শুধুমাত্র ওই সরকারি কর্মচারীদের এ, বি, সি এই 3টে গ্রুপে তাদের প্রভিডেন্ট ফান্ডে ঢুকেছে। আর গ্রুপ ডি কর্মচারীরা তারা নগদে পেয়েছে। বাকি যে ট্রেজারি থেকে যাদের বেতন পেনশন হয়, তারা কিছু পেয়েছেন কিন্তু অনেকেই পাননি। তাদের নাম ফিনান্সের পোর্টালে নেই। তারা ছুটছেন, তারা জানেন না কি করবেন। আবার কলকাতার ব্যাংকগুলো থেকে যাদের পেনশন হয়, তারা কেউ পাননি। এইটা গেল সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত এবং কর্মরত সরকারি কর্মচারীদের ব্যাপার। এখানেও হিসেবটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে হয়নি। যদি আমার 100 টাকা প্রাপ্য হয় এই 16 থেকে 19, তাহলে রাজ্য সরকার 43 টাকা দিয়ে বলছেন আমি 100 টাকা দিয়ে দিয়েছি। রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে, স্যাটে, হাইকোর্টে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল আদালত যে আপনাদের কি কোনো সেপারেট প্রাইস ইন্ডেক্স আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাহলে সেটা দেখান, তার প্রমাণ দিন। তারা কিন্তু দেখাতে পারেননি। শুধু তাই নয়, তারা আজ পর্যন্ত দিল্লি এবং চেন্নাইয়ে যে ডিএ দেন,
সেটা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দেন। কিন্তু এক্ষেত্রে তারা বলছেন তাদের নাকি 2011 থেকে নাকি সিপিআই আলাদা স্টেটের আছে। এবং তারা আরো মজার ব্যাপার হচ্ছে যে বেস 1982 কে 100 পয়েন্ট ধরে 536 পয়েন্ট হচ্ছে বেস। সেটাকে ওনারা বলে দিচ্ছেন 605। কোথা থেকে পেয়েছেন তার কোনো ব্যাখ্যা নেই। এবং এখন এমতো পরিস্থিতিতে আপনারা কি করবেন, মানে আপনাদের কি দেখুন, করণীয়? আমরা আমরা মাননীয় বিচারকদের কাছে আমাদের আইনজীবীরা বলেছিলেন। তা আইনজীবীরা বিচারকরা শুনেছেন, কিন্তু সদর্থক কোনো ভূমিকা আমরা তাদের দেখিনি। তা আমরা ইন্দু মালহোত্রা কমিটিতে চিঠি দিয়েছি, দিয়ে বিষয়টা জানিয়েছি পুরো, যে এই বিষয়। এখন আমরা অপেক্ষা করছি ইন্দু মালহোত্রা কমিটি কি করেন, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ৬ তারিখে যখন মামলার শুনানি হবে, আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলিই আবার তুলব। হ্যাঁ, আবার দেখুন যে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এদের কর্মচারীদের ক্ষেত্রে সরকার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করেছেন। তারা এখনো প্রাপ্য পায়নি। কিন্তু সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে কোথাও সুপ্রিম কোর্টের রায় মেনে, নির্দেশ মেনে এটা হচ্ছে, এটা বলা নেই। যার ফলে আমরা খুব আতঙ্কিত। কারণ ফলে অ্যাডমিনিস্ট্রেটিভ গোটাটাই অর্ডার, একটা ভীষণ রকম সংশয়ের মধ্যে রয়েছে, তাই তো? যে হ্যাঁ, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার যেকোনো সময় সরকার প্রত্যাহার করে নিতে পারে। কাজেই ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের কোনো ভ্যালু নেই। বেশ, আপনাকে আমরা খুব আপাতত অনেক আতঙ্কিত। অনেক ধন্যবাদ শ্যামল বাবু। গোটা বিষয়টা যেটা আমরা বুঝতে পারলাম, যে আপনি বললেন যে এখনো প্রচন্ড রকম সংশয়ের মধ্যে রয়েছে। চূড়ান্ত রায় হয়ে যাবার পরেও এই ধরনের সংশয় আদৌ কাঙ্ক্ষিত ছিল কিনা। এক কথায় আপনার কাছে জানতে চাইবো, যে চূড়ান্ত রায় হয়ে গেছে, তারপরেও এই ধরনের সংশয়, এটা কি কাঙ্ক্ষিত ছিল সর্বোচ্চ এটা ন্যায়ালয়ের কাছ থেকে? একেবারেই এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। সবথেকে বড় কথা, এই যে 4% ডিএর যে ঘোষণা করেছিলেন রোপা 2019 এ, আপনি ভাবুন কিরকম একটা প্রতারক সরকার। এটা তো বাজেটে ঘোষণা হয়েছিল। বাজেট যেদিন পেশ হয়, তখন তো মডেল কোড অফ কন্ডাক্ট ছিল না। কাজেই ইলেকশন কমিশনের থেকে পারমিশন নেওয়ার কোনো প্রশ্ন ছিল না। কিন্তু সরকার ইলেকশন কমিশনের কাছে পারমিশনের জন্য পাঠিয়েছেন। যার ফলে এখনো পর্যন্ত ওই 4% দিয়ে আদৌ হবে কিনা ইলেকশন কমিশন এখনো পারমিশন দেয়নি। আর ইলেকশন কমিশন তো বিজেপির নিয়ন্ত্রণে। এ নিয়ে তো কোনো বিতর্কের জায়গা নেই। কাজেই এদিকে তৃণমূল সরকার ঘোষণা করছে, করে সেটাকে বেশ। বিজেপি সরকারের